স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তায় প্রস্তুত। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর যে মব কালচার দেখা যাচ্ছে তা মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বলা হয়, 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলেও জানানো হয় ওই বিবৃতিতে। অন্যদিকে পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় নিতে হবে উস্কানিদাতাদের। সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি, ডাকাতি, লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। জামায়াতের আমির আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে পুরো দমে ধ্বংস করে দিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। অর্ধেকের বেশি অংশ গুড়িয়ে দেয়া বাড়িটি দেখতে শুক্রবার জড়ো হয় উৎসুক জনতা। রড, ইট সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। একই চিত্র সুধা সদনেও। দেখতে আসা অনেকে বলছেন, এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী। স্বৈরাচারীদের জন্য 32 নম্বরের ভাঙা বাড়ি শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন তারা। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের ভাষণের খবরে বুধবার রাতে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গুড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। বাড়িটি ভাঙতে শুক্রবার ভারী যন্ত্রপাতি দেখা না গেলেও কিছু অংশে হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন কয়েকজন। কেউ কেউ কাটেন রড, আর তা নিতে দেখা যায় আরেক দল। ইট নিয়ে যেতেও দেখা গেছে কাউকে কাউকে। ভাঙলেই যে মানুষের সমাধান হবে তা না, না ভাঙ্গি সরকারের আওতায় নেই। স্বৈরাচারী পতনের যে নির্মম পরিণতি, আসলে এটা পরবর্তী গভর্নমেন্টের জন্য এটা শিক্ষণীয় বিষয় থাকবে। এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে দেয়া হয়। শুক্রবার ওই বাড়ি ঘিরে ছিল উৎসুক জনতার ভিড়। দেখেন ঘুরে ঘুরে। কারোর প্রতি কারোর অত্যাচার, অনাচার, জুলুম অতিরিক্ত মাত্রা হলে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটাই আজ এই ধানমন্ডি 32 নম্বর। তারা বলছেন, এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগ তাদের। স্বৈরাচার যে স্বৈরাচারী, সে যত দাপটেই দেখাক, এক সময় তার পতন ঘটবে। সাধারণ ছাত্র জনতা এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন এই দেশ থেকে এইভাবেই মুক্ত করা হোক।
একই চিত্র দেখা গেছে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে। বুধবার রাতে সেখানেও আগুন দেয়া হয়। সেখান থেকেও রড কাঠসহ বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছেন অনেকেই। মানুষ ভাঙ্গি ছিঁড়ে লয়ে যেতেছে, এটা ঠিক না। যে আমাকে বাইরের রাষ্ট্রে মানে যে কয় যে বাঙালি চোর, এটা প্রমাণ করলে আজকাল সবাই শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। একজন অন্যায় করলে আমার অন্যায় করতে হবে, এটার কোনো জাস্টিফিকেশন নাই। ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে বলে মনে করেন বিক্ষুব্ধ জনতা। কালের সাক্ষী হয়ে থাকা বঙ্গবন্ধুর বাড়িতে এখন কেবলই স্মৃতি, পড়ে আছে ধ্বংসাবশেষ। এখান থেকে যে যা পারছে বিভিন্ন রড লোহা নিয়ে যাচ্ছে। তবে স্বৈরাচারের দোসররা যারা ছিল তারা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জাতীয় সরকারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, জানাবেন কি বলছেন বিক্ষোভরত নেতাকর্মীরা? সুরভি, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভের পরে কিন্তু এখন মিছিল নিয়ে ছাত্র অধিকার পরিষদ কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদের এই ব্যানার থেকে আসলে তারা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং জাতীয় একটি সরকার গঠনের দাবি জানিয়ে আসছিলেন। এবং তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানে যেসব গণহত্যা যারা জড়িত তাদের দ্রুত সময় বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে গত 6 মাসের বেশি সময় বর্তমান সরকার দায়িত্ব পালন করেছে, তাদের কর্মকাণ্ড নিজেদের ভিতরে পর্যবেক্ষণ করে কিভাবে আরো ভালোভাবে কাজ করা যায় সেই আহ্বান তারা জানিয়েছেন। আপনাকে আরেকটা একটু বিষয় আমি জানিয়ে রাখি যে এই বিক্ষোভ মিছিল থেকে ছাত্র অধিকার পরিষদের নেতারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। কারণ এই দলটি বিগত 15 বছর মানুষের উপর যে ধরনের জুলুম নির্যাতন করেছে, যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, যা তাদের ফ্যাসিবাদী আচরণের কারণে সাধারণ মানুষ কিন্তু ক্ষুব্ধ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ইতোমধ্যে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু হয়েছে। যেমন সরকারের শেখ হাসিনার আবার এটি কিন্তু শেষ হবে। সুরভি, এই ছিল আমাদের থেকে সবশেষ। রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে। মহার্ঘ ভাতা সহ 7 দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে সরকারি বেসরকারি চাকরিজীবীদের মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জল কামান ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে তারা। আন্দোলনকারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্য। শুক্রবার দুপুরে মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করেন। এ সময় তাদের আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারা। পরে শাহবাগ থানার সামনে মিছিলটিকে আবারও আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। জলকামান ছুড়েও তাদের সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। সরকারের সাথে বৈঠকের আশ্বাসে ঘণ্টাখানেক পর সড়ক ছাড়েন কর্মচারীরা। সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার আশ্বাসকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে যার যার ঘরে শান্তিপূর্ণভাবে চলে যাব। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 200 টাকায় যাতায়াত ভাড়া, এটা কি কোনো চলে? 300 টাকায় টিফিন ভাতা, মাত্র 6 টাকা করে পরে দিনে সরকার পরিচালনা করি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা করে সরকার পরিচালনা, আর তারাই খেতে পায় না, তারাই বৈষম্যের শিকার। এ সময় সংহতি প্রকাশ করে আগামী বাজেটে কর্মচারীদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান রাজনীতিবিদরা। তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে, প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে। এমন বেতন স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে, গরিবের পেট ভরার ব্যবস্থা হয়। ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে কর্মবিরতির পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি আন্দোলনকারী কর্মচারীদের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধি দল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টায় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে শুরু হয়ে অনুষ্ঠান চলে 7 ঘণ্টা। ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। প্রাতরাশ এবং নৈশভোজে অংশ নেন তারা। অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী ইশরাত জাহান উর্মি এবং ইকবাল অনিক। শুরুতেই চলে যাব সহকর্মী ইশরাত জাহান উর্মির কাছে। মেলার সপ্তম দিন আজ, অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন আজ এবং একই সাথে ছুটির দিন। এটি নিয়ে দ্বিতীয় ছুটির দিন পাওয়া গেল সুরভি। এর আগে শনিবার মেলার উদ্বোধন হয়েছিল এবং তারপর আজকে আরেকটি ছুটির দিন পাওয়া গেল। এখন পর্যন্ত আমি মেলায় কিন্তু ছুটির দিনের যে প্রচণ্ড ভিড় দেখা যায় সেই ভিড়টি এখন পর্যন্ত আমি দেখিনি এবং সাধারণ যে তথ্যগুলি আমি সবসময় জানাই দর্শকদের জন্য সেই তথ্যগুলো আমি আবারও জানিয়ে দিচ্ছি। সাধারণত দুটি অংশে ভাগ হয়ে গত কয়েক বছর ধরে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন হয়। বাংলা একাডেমি অংশে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকে আর সোহরাওয়ার্দী উদ্যানের এই দিকটাতে সৃজনশীল প্রকাশনা সংস্থা যাদেরকে আমরা বলি সেই প্রকাশনা সংস্থাগুলো থাকে। এবং আবারও বলি শুরুর দিকে অন্তত শুরুর 10 দিন খুব একটা বই কেনার ক্রেতা কিন্তু পাওয়া যায় না, কারণ প্রথম দিকে পাঠক আসেন, ঘুরে ঘুরে নিজের পছন্দের বইটি দেখেন, অনেকে তালিকা করেন এবং সিরিয়াস পাঠক যারা তারা কিন্তু অনেকে আছেন যে 21 তারিখের পর থেকে বই কেনেন। আমরা চেষ্টা করি এই সংবাদের মধ্য দিয়ে আমরা বিভিন্ন লেখকের কথা তুলে ধরতে, প্রকাশকের কথা তুলে ধরতে, মেলার সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরতে। আজও আমাদের সাথে একজন লেখক সাংবাদিক যুক্ত হয়েছেন, এহসান মাহমুদ। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, রাজনীতি তার বিশেষ আগ্রহের জায়গা এবং সেই সাথে তিনি উপন্যাসও লেখেন। আমি এহসান মাহমুদকে আজকে অতিথি হিসেবে পেয়েছি। আমি তার কাছে আসলে জানতে চাইবো যে এবারের অমর একুশে গ্রন্থমেলাকে তিনি কিভাবে দেখছেন। এহসান, এবার একটা বিশেষ পট পরিবর্তনের পর নতুন মেলায় আসলে আমরা এবার আছি। মেলার স্টল সজ্জা বা অন্য সব বিষয়গুলো মোটামুটি একই ধরনের আছে। অন্য কোনো কিছু আপনি যুক্ত করতে চান কিনা, আপনি মনে করেন কিনা যে মেলায় কোনো গুণগত পার্থক্য এসেছে? ধন্যবাদ। এবার যেটা হয়েছে আপনি লক্ষ্য করেছেন, এবার বইমেলার থিম তো হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে বইমেলা উৎসর্গ করা হয়েছে এবং বইমেলার থিমটাও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে। এবং বাংলাদেশ, আপনি যেটা বলছিলেন যে আমার পরিচয় দিতে গিয়ে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে রাজনীতির আমার আগ্রহের জায়গা। গতবার আমার একটা রাজনীতি বিষয়ে একটা বই এসেছে, সেই বইটা এখনো আছে, নতুন বইটা এখনো আসে নাই। তো আদর্শ করেছে আমার সেই বইটা, আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশ। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের অবস্থা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে এটা তো পুরো সেক্টরেই, মানে বইমেলা তো আর বাংলাদেশের বাইরে যেহেতু না, তো শিল্প সাহিত্য বইমেলা। এবার একটা জিনিস আমার যেটা মনে হইতেছে যে আগে বইমেলায় ধরেন মেলার মধ্যে ঢুকলে একই শিবিরের স্টল লাইন দিয়ে 9টা স্টল একবার আমার মনে আছে, একই ধরনের একই ব্যক্তি পূজা একই দল পূজার যে স্টলগুলো সেগুলো ছিল। এইবার বইমেলা এবার সেটা নাই, আমার এটা চোখে পড়ছে, এবার বইমেলা এটা নাই। একদম নাই তা না, আছে কিন্তু ওই হারে নাই। হ্যাঁ, ওই হারে নাই, ভিন্ন দলের আছে কিন্তু সেটা ওরকম না। আর এর বাইরে যেটা মনে হয়েছে যে এবার বইমেলা নিয়ে মানুষ একটু আগ্রহী, কারণ এই গত জুলাই মাস থেকে শুরু করে এই 6 মাস এবং 5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশ নতুন একটা যাত্রা শুরু হয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু বেশ কতগুলো আন্দোলন আমরা দেখতে পেয়েছি এই গত 6 মাসে। বাংলাদেশের 6 মাসে এত আন্দোলন হয়েছে যে প্রায় 119টার মতো মোটামুটি ছোট বড় মিলে অভ্যুত্থান আন্দোলন, চেষ্টা, মিছিল, সমাবেশ এরকম হয়েছে। বাংলাদেশ মানুষ এক ধরনের রোলার কোস্টারে চড়ে বসেছে, একটু রিল্যাক্স পাওয়ার জন্য অনেকে মেলায় আসে। হ্যাঁ, তো সেই জায়গায় মনে হয় যে মেলা যদি একটু নতুন কিছু, মানুষ বড় জনপরিসরে একটা আনন্দ উৎসবের জন্য আসবে। বইমেলা তো শুধু সবাই আসবে বই কিনবে তাই না, মানে মানুষ দেখা হবে, একটা সামাজিক জায়গাও, সামাজিক গেট টুগেদারের জায়গাও বইমেলা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এবারে বইমেলাটা, আর আজকে প্রথম ছুটির দিন, তো আমি যেমন আজকে প্রথম বইমেলায় আসার সুযোগ হলো আজকে, সেই জায়গা থেকে আমার বইমেলাটা জমে তো বেসিক্যালি 13 তারিখ থেকে, ফাল্গুন থেকে, ভ্যালেন্টাইন ডে থেকে বইমেলা জমা শুরু হয়।
আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, আপনি বলছিলেন যে এটা একটি সামাজিক মিলন মেলার মতো। হ্যাঁ, আমরা সবসময় বলি যে বই শুধু বেচাকেনার জায়গা না, চিন্তা বিনিময়ের একটা জায়গা হচ্ছে বইমেলা। কিন্তু একই সাথে আপনার আবার এটা মনে হয় কিনা যে কোথায় যেন মেলাটা শুধুমাত্র ছবি তোলার জায়গায় পরিণত হচ্ছে, শুধুমাত্র শো অফের জায়গায় পরিণত হচ্ছে, আসল যে কাজটা, আসল যেই বিষয়টা বই পড়া বই কেনা, সেখান থেকেই কি আসলে আমরা অনেকখানি সরে গেলাম কিনা? আচ্ছা, এটা পুরোটা আমাদের তো এখন ডিজিটাল টেকনোলজির যুগ। সো যেটা হচ্ছে যে আমাদের সবার হাতে তো একটা করে স্মার্টফোন থাকে, তো ছবি চাইলে আমরা সবাই তুলতে পারি। ছবি উৎসবে গেলে আমরা একটা স্মৃতি তুলে রাখি, এটাকে আমি এতটা নেগেটিভ ভাবে দেখতে চাই না। কিন্তু বইমেলার আরেকটি যেটা লক্ষ্য হওয়া উচিত ছিল যে চিন্তার বিনিময় করা। যেমন আপনি দেখবেন যে বইমেলায় একটা বড় মঞ্চ আছে, সেখানে প্রতিদিন একটা গদবাঁধা অনুষ্ঠান হয়, 21-এর অনুষ্ঠান নামে আগ্রহী হয় না। আপনি দেখেন যে সেখানে সামনে 10-20 জনের বেশি লোক থাকে না, 10 জনের বেশি লোক পাওয়া যায় না। লেখক বঞ্চি নামে একটা মঞ্চ থাকে, সেখানে 4-5 জন লোক সামনে বসে থাকে। তো এই জায়গাগুলো পাঠক কি পড়তে চায় এবং লেখক পাঠকের একটা মত বিনিময় সভাটা আরো কিভাবে প্রোঅ্যাক্টিভ এবং আরো আন্তঃযোগাযোগটা কিভাবে বাড়ানো যায়, এই ব্যাপারে আমার মনে হয় বাংলা একাডেমি এখনো সফল না। এটা ভাবতে পারে, এটা ভাবা উচিত। কারণ কি ধরনের বই মানুষ পড়তে চায় সেটা একটা আছে, এবং কোন জায়গায় গবেষণার বই থাকবে, একটা শিশু কর্নারটা শুধু আমরা জানি শিশু কর্নার একটা আছে, কিন্তু এর বাইরে বইমেলা কিন্তু ঢোকার পরে ভালো পরিসর নাই। বাংলা একাডেমি একটা তথ্য কেন্দ্র আছে, সেখানে কিন্তু থাকা উচিত যে আপনি ধরেন কারো সায়েন্সে আগ্রহ, কারো হিস্ট্রিতে আগ্রহ, এই বইগুলো কোথায় পাওয়া যাবে, একটি দিক নির্দেশনা। এছাড়া আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে দেখেন, এটা যেহেতু একটা অনেক বড় একটা পরিসরের মেলা বাংলাদেশের পার্সপেক্টিভে, তো ধরেন নতুন একটা ছেলে বা মেয়ে সে বই পড়তে চায়, জ্ঞান আহরণ করতে চায় যদি এইভাবে বলি, তার হাতে আসলে আমি কি বই তুলে দেব, তার কি বই পড়া দরকার, এই জিনিসটা আজ পর্যন্ত আমার মনে হয় না যে কেউ ভাবলো। যে বিচ্ছিন্নভাবে অনেকে আসে সন্তান নিয়ে, কি বই কিনবে, বিভিন্ন স্টল ঘুরে বেড়ায়। হ্যাঁ, কিন্তু কোন ধরনের বই আসলে পড়া দরকার, মননের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে তো বাংলা একাডেমির একটা নির্দেশনা থাকতে পারতো। আচ্ছা দেখেন, বাংলা একাডেমির আমি আবার একটু বলে নাকি বললে সব বাংলা একাডেমির বিপক্ষে কেন জানি চলে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলা একাডেমির কাজ কিন্তু বইমেলা আয়োজন করার না। বাংলা একাডেমির কাজ হচ্ছে গিয়ে বাঙালি, বাংলাদেশি, বাংলাদেশের কালচার এগুলো নিয়ে বুৎপত্তিগত জায়গা, চিন্তার জায়গা থেকে, চেতনার জায়গা থেকে বাংলা একাডেমি কাজ করবে। বাংলা একাডেমির প্রধান কাজ হচ্ছে গিয়ে গবেষণা করা। বাংলা একাডেমি থেকে শিশুতোষ গ্রন্থ সর্বশেষ কবে বেরিয়েছে আপনি যেটা বললেন, এটা আমার জানা নাই। আমি বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে ছিলাম আরো 10 বছর আগে, 11 বছর আগে, তো তখনও আমরা দেখেছি যে একই অবস্থা। সো আমার মনে হয় যে বাংলা একাডেমি এটা ভাবা উচিত যে প্রথম পাঠটা সে কোন বই দিয়ে শুরু করবে। আমরা যেমন যেটা পড়তাম সেই বই কিন্তু এখন আর নাই, এবং ভালো শিশুতোষ বইগুলো বাংলা একাডেমি তারা করতে পারতো। যে শিশুদের জন্য ধানশালিকের দেশ নামে বাংলা একাডেমি একটা পত্রিকা করে, এখনো সেটা করে, কিন্তু সেই পত্রিকাটার এখন আর আপনি দেখবেন যে কোনো প্রচার নাই, কেউ জানে না মানুষের। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমার মনে হয় যে বাংলা একাডেমির মনোযোগী হওয়া উচিত আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে এহসান। আমরা এহসান মাহমুদের সাথে কথা বলছিলাম, বইমেলার বিভিন্ন দিক নিয়ে তিনি তার মতামত তুলে ধরলেন। আমাদের সাথে অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ইকবাল অনিক, আপনি যদি শুনতে পান, আমরা অপর প্রান্তে রয়েছে ইকবাল অনিক। আমরা ইকবাল অনিকের কাছ থেকে আমরা একটু মেলার অপর প্রান্তের যে খবরাখবর কি হচ্ছে, তিনি যেখানে আছেন সেখানে কেমন দেখছেন জনসমাগম, কেমন হচ্ছে বই বিক্রি, মেলার পরিবেশ কি, সেটি একটু ইকবাল অনিকের কাছ থেকে জানতে চাইবো। ইকবাল। উর্মি, আজকে বইমেলার হচ্ছে অমর একুশে বইমেলার হচ্ছে 7তম দিন চলছে। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন হয়, কিন্তু বইমেলার বিকেলের অবস্থা হচ্ছে কানায় কানায় পূর্ণ হয়েছে বইমেলার প্রাঙ্গণ। তো এই যে বইমেলার বর্তমান চিত্র হচ্ছে যে এই তরুণ বয়সী, তরুণ বৃদ্ধ বনিতা যারা আছেন, বইপ্রেমী মানুষ বলে, তারা কিন্তু এই বইমেলায় আসেন এবং তাদের পছন্দ মতো বই খুঁজে নিচ্ছেন। এখানে কিন্তু প্রতি বছরের মতো কিন্তু তরুণ লেখকরা বই বের করেন, পুরনো যারা আছেন তাদেরও বই আসে, এবং সব এইবার লক্ষ্য করা যাচ্ছে তরুণ লেখকদের সংখ্যাই বেশি, এবং বাংলা ভাষার প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার মধ্য থেকেই কিন্তু মানুষ বই কিনতে এসেছেন। বই একটি অমূল্য সম্পদ, সেই প্রতি বছরই এই বইমেলায় কিন্তু মানুষের বইয়ের চাহিদাটা কিন্তু থাকে অনেক। তো সেই বইয়ের
চাহিদা এই অমর 21শে বইমেলায় কিন্তু সেই চাহিদাটা পূরণ হয়। কিন্তু বইমেলায় কিন্তু বই এসেছে বেশ কিছু, সেখানে কিন্তু বাংলা ভাষায় এআই রচিত প্রথম উপন্যাস এসেছে যুবক যেখানে যেমন। তো সেই গ্রন্থনা করেছেন যে লেখক, তার সঙ্গে আমরা একটু কথা বলবো সেই গ্রন্থকার কি নিয়ে এই বইটি লিখেছেন, যে যুবক যেখানে যেমন কি কল্পনা করে লিখেছেন। এই যে আমরা একটু কথা বলতে চাই যে এই গ্রন্থকারের সঙ্গে, ডক্টর নাম দিয়েছেন যুবক যেখানে যেমন। তো বইটি লিখেছেন কাদের উদ্দেশ্যে লিখেছেন, বইয়ে কি আছে এবং তরুণ যুবকদের জন্য কি মেসেজটা আছে আপনার বইয়ে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মূলত এটি এআই লিখিত, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা লিখিত বাংলা ভাষার প্রথম উপন্যাস। এটি কোনো ব্যক্তি মানুষের রচনা নয়, আমি শুধু গ্রন্থনা করেছি। আর মূলত এখানে আমরা যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নির্দেশনা দিয়েছি যে একজন যুবকের যে সকল মনস্তাত্ত্বিক, সামাজিক এবং দার্শনিক দ্বন্দ্ব তৈরি হয় তার মনে, তার পারিবারিক টানাপোড়েন এবং তার চাওয়ার সঙ্গে সমাজের চাওয়ার যে বৈপরীত্য, এই বৈপরীত্যের উপলব্ধি, সেটি মূলত এই গ্রন্থে চ্যাটজিপিটি উপস্থাপন করার চেষ্টা করেছে। আরেকটি যে এই যে যুবক যেখানে যেমন যে বইটি লিখেছেন, যে যুবক বয়সে তার পরিবারের সঙ্গে এক ধরনের মানসিক দ্বন্দ্ব থাকে, একটি যুবক যা চাচ্ছে সেটা পাচ্ছে না এবং পরিবার থেকে যুবকের কাছে যা চাচ্ছে সেটাও যুবক দিতে পারছে না। সেই বিষয়গুলোকে কিভাবে উঠে এসেছে এই গ্রন্থে? সেটি হলো যে এটি একেবারেই সমাজ বাস্তবতা, যে প্রত্যেকটি যুবকেরই কাছে তার চাওয়া পাওয়ার সঙ্গে তার নিজস্ব উপলব্ধির সঙ্গে প্রজন্মের একটা দ্বন্দ্ব থাকে। অর্থাৎ প্রজন্ম একভাবে তাকে বেড়ে তুলতে চায়, কিন্তু প্রত্যেক তরুণের মধ্যে নিজের মতো হয়ে ওঠার একটা বাসনা থাকে। সেই বাসনার সঙ্গে সংঘর্ষটি চার, মূলত সেই সংঘর্ষটি উপজীব্য এই উপন্যাসে। ধন্যবাদ আপনাকে। তো শুনলেন যে এই যে তরুণ যুবকদের জন্য একটি বই এসেছে, সেটি বাংলা প্রথম একটি বই এআই রচিত। সেখানে তো যুবকের গল্প কাহিনী নিয়েই বইটি রচিত হয়েছে। তো এই এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে, উর্মির কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন মেলার অপর প্রান্তের খবর, এবং আবারও জানিয়ে দেই আজকে মেলার 7ম দিন এবং সেই সাথে ছুটির দিন। ধীরে ধীরে মেলা জমে উঠছে, ধীরে ধীরে নতুন বইয়ের খবর আমরা জানতে পারছি, এবং শুধু বইয়ের খবর নয়, বিভিন্ন ধরনের বই এবার এসেছে মেলায়। সেই সাথে লেখক পাঠক যারা আছেন, আজকে ছুটির দিন হওয়াতে অনেকেই ধীরে ধীরে মেলার দিকে আসছেন। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি মেলা জমে উঠবে। সেই সাথে বাংলা একাডেমি প্রান্তে কিন্তু একটি মঞ্চ রয়েছে যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, ফলে যারা আসলে আসতে চান মেলায় তারা নানান কিছুই আসলে এই অমর 21শে গ্রন্থমেলায় একই সাথে পেতে পারেন। এবং যেটি আসলে আমার সঙ্গে যে অতিথি ছিলেন তিনিও বলছিলেন যে নানান কারণেই আসলে মানুষ একটু বিশ্রামহীন হয়ে রয়েছে, সেই জায়গা থেকে মেলা এক ধরনের আনন্দের, একটা আরামের জায়গাও হতে পারে। আজকের মতো এটুকুই ছিল বইমেলার খবর। আবারও 5:30টায় আগামীকাল একই সময় বইমেলার খবর নিয়ে ডিবিসি নিউজ আপনাদের সামনে হাজির থাকবে। সুরভি, এই ছিল আমার কাছে আজকের মতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের নিন্দা জানানোর পাশাপাশি নিজেদের কাজ চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এদিকে ইরানের তেল রপ্তানিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও জাহাজের পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণের পরপরই প্রতিবেশী রাষ্ট্র ও দ্বীপ দখলের হুমকি থেকে শুরু করে শুল্ক আরোপ ও গাজা ইস্যুসহ নানা বিষয়ে গরম গরম তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ করেন ট্রাম্প, যার মধ্যে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। গত নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এ বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশে দাবি করা হয়, ইসরায়েলকে নিয়ে লজ্জাজনক নৈতিক সমতা তৈরি করেছে আইসিসি।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিপজ্জনক নজির স্থাপন করেছে এমন মন্তব্য করেন ট্রাম্প। বলেন, আইসিসির এই ধরনের পদক্ষেপে বিপদে পড়েছে মার্কিনিরা। হয়রানি ও গ্রেপ্তার আশঙ্কার মধ্যে রয়েছে তার দেশের মানুষ। ফলে মার্কিন নাগরিক বা তাদের মিত্রদের নিয়ে আইসিসির তদন্তে সহযোগিতা করা ব্যক্তি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরোপ করা হবে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা। আগের মেয়াদে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় আইসিসির ওপর ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করলেও তা প্রত্যাহার করেছিল বাইডেন প্রশাসন। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সদস্য দেশগুলো পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এদিকে ইরান থেকে চীনে জ্বালানি তেল সরবরাহে সহায়তাকারী ব্যক্তি ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত তেহরানের তেল রপ্তানি বাণিজ্যকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর, বিপিএল এর 11তম আসরের মেগা ফাইনালে চিটাগং কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে বরিশালকে কঠিন প্রতিপক্ষ মানছেন চিটাগং এর কোচ শন টেইট। তবে লক্ষ্য একটাই, শিরোপা জয়। কিংদের হারানো সহজ হবে না বলে মত তামিম ইকবালের। তাই ফাইনালের মহারণে উজাড় করে দিতে চান শিরাটা। যে ওরা ফাইনালে উঠবে, বাট মাঠের ক্রিকেটে তারা প্রমাণ করেছে অভিজ্ঞতা ও শক্তির বিচারে ফরচুন বরিশালকে ফাইনালে দেখাটা আশ্চর্য ছিল না। তবে চমক দিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লিখিয়েছে চিটাগং কিংস। কিংদের হারানো সহজ হবে না মানছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বেস্ট থিং অ্যাবাউট মাই টিম এট দ্য মোমেন্ট আর উই আর ভেরি রিল্যাক্সড। আমরা জানি যে আমাদের কি করতে হবে। এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে। বরিশালের ভাবনায় যখন ক্যালকুলেটিভ ক্রিকেট, তখন চ্যালেঞ্জ নিতে তৈরি চিটাগং কিংস। হেড কোচ শন টেইট বললেন, চড়াই উতরাই পেরিয়ে শিরোপার দোরগোড়ায় তার দল, তাই পেছনে ফিরে তাকানোর সুযোগই নেই। অবশ্যই শিরোপা জিততে চাই, তবে সেটা সহজ হবে না। আর চ্যালেঞ্জের কথা বলবো আমরা চ্যালেঞ্জ নিতে নিতেই এত দূর এসেছি। আমরা সেরা খেলাটাই খেলবো। চট্টগ্রামের ছেলে তামিম খেলবেন নিজ শহর চিটাগং এর বিপক্ষে। তাই তামিমের জন্য বরিশাল নাকি হোম টিম। চিটাগং কিংসকে সমর্থন করবেন বন্দরনগরী ক্রিকেট প্রেমীরা। সেই প্রশ্নেও মধুর সমস্যায় বরিশাল অধিনায়ক। আমি ব্যাটিং এ নামলে হয়তো আমার জন্য একটু চেয়ার করতে পারে, বাট বিকজ চিটাগং ইজ প্লেইং আ ফাইনাল and I expect Chittagonians to support their own team. বিপিএল এর 11তম আসরের ট্রফির সাথে দুই ফাইনালিস্ট ফরচুন বরিশাল ও চিটাগং কিংস অধিনায়কের ফটো সেশন। 2 মিনিটের এই আয়োজনের জন্য গণমাধ্যম কর্মীদের অপেক্ষায় থাকতে হলো প্রায় ঘণ্টাখানেক। হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়ে বিদায় নিলেন দুই অধিনায়ক। ফটো সেশনে অবশ্য গণমাধ্যমে কথা বলেনি কেউই। চিটাগং কিংসের প্রথম নাকি ফরচুন বরিশালের দ্বিতীয়? হোম অব ক্রিকেটে কে উঁচিয়ে ধরবেন ট্রফি 11তম বিপিএল এর? মোহাম্মদ মিঠুন নাকি তামিম ইকবাল খান? সেটা দেখার অপেক্ষায় পুরো জাতি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।